নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু যেটা হচ্ছে বৈদিক যুগে মানুষদের বসতি এবং রাজনৈতিক অবস্থা বা রাজনীতি। বৈদিক যুগে মানুষদের বৈদিক যুগে কারা থাকতো? আমি আগের দিন আলোচনা করেছি বৈদিক যুগে আর্যরা থাকতো, ইন্দো আর্যরা কিন্তু বৈদিক যুগে থাকতো। সেই বৈদিক যুগে আর্যদেরই বসতি এবং তাদের যে রাজনৈতিক অবস্থা সেই নিয়ে আমি আজকে আলোচনা করব। ভেদিক এজ, সেটা এনসিয়েন্ট ভেদিক এজ এবং পোস্ট ভেদিক এজ, দুটো ভেদিক এজেই কিরকম ভাবে আরিয়ানরা থাকতো তাদের থাকার ব্যাপারটা বলবো এবং তাদের পলিটিক্যাল সিচুয়েশন কেমন ছিল সেটাও কিন্তু আমি আলোচনা করব আজকে। তা এই যে বৈদিক যুগ, এই বৈদিক যুগের কথা আমরা জানতে পারি কোত্থেকে, এটা আমি আগের দিন আলোচনা করেছিলাম আগের ভিডিওতে। যারা দেখোনি আমার চ্যানেলে সার্চ করে নিও। যে বৈদিক যুগের কথা আমরা জানতে পারি বৈদিক সভ্যতা থেকে। ভেদিক এজের আমরা কথা ডিসকাস করেছি আগের দিন, যে ভেদিক এজের কথা আমরা কোত্থেকে জানতে পারি? আমরা ভেদিক লিটারেচার থেকে জানতে পারি। এবং এই যে বৈদিক যুগ, এই আদি বৈদিক যুগ, একদম পুরনো সময়ের যে বৈদিক যুগ, সেই সময়কার কথা জানতে গেলে আমাদের কার উপর নির্ভর করতে হয়? ঋগ্বেদের ওপর বা ঋগ্বেদার ওপরে আমাদের নির্ভর করতে হয়, ডিপেন্ড করতে হয় এনসিয়েন্ট ভেদিক এজ সম্পর্কে জানার জন্য। তো সেই বৈদিক সাহিত্য বা ভেদিক লিটারেচার ঋগ্বেদ, সেই ঋগ্বেদায় বা ঋগ্বেদে যে সমস্ত নদীর কথা বলা আছে বা রিভারের কথা ডিসকাস করা আছে, সেখান থেকে আমরা কিন্তু বৈদিক যুগের বা মানুষরা কেমন ভাবে থাকতো, বাসস্থান কেমন থাকতো সেটা যেমন জানতে পারি। আর পরবর্তী বৈদিক সাহিত্য, সেগুলো কি কি আমি বলেছি, পরবর্তী বৈদিক সাহিত্য ঋগ্বেদের পরে যেগুলো রচনা হয়েছে, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং আরো এটসেট্রা, উপনিষদ, ব্রাহ্মণ, আরণ্যক, তো সেই পরবর্তী বৈদিক সাহিত্য বা পোস্ট বেদিক লিটারেচার, এগুলো থেকে আমরা পরবর্তী বৈদিক যুগ বা পোস্ট বেদিক এজের কথা আমরা জানতে পারি এবং সেখানে তারা কিভাবে থাকতো এটা জানতে পারি। তো সেইটাই আমি আজকে আলোচনা করব। তো সেই ঋগ্বেদে যে সমস্ত নদীর কথা বলা আছে তার মধ্যে সব থেকে বেশি আলোচনা হয়েছে কোন নদী বলতো? সিন্ধু নদী বা ইন্ডাস রিভার, এই সম্পর্কে কিন্তু বেশি আলোচনা বা ডিসকাস করা হয়েছে। তার থেকে আমরা বুঝতে পারি যে আদি বৈদিক যুগে বা এনসিয়েন্ট ভেদিক এজে মানুষরা বা আর্যরা কোথায় বসবাস করত? তারা এই সিন্ধু নদী এবং তার পূর্ব দিকের বিভিন্ন উপনদী ঘিরে একটা অঞ্চল ছিল, সেই অঞ্চলে তারা থাকতো, আর্যরা বসবাস করত এবং এটাকে একত্রে বা একসঙ্গে বলা হয় সপ্ত সিন্ধু অঞ্চল। কি বলা হয়? সপ্ত সিন্ধু অঞ্চল, যেটা আদি বৈদিক যুগে মানুষদের বসবাসের জায়গা ছিল। এটা কোত্থেকে জানতে পারি? আমরা ঋগ্বেদ থেকে জানতে পারি। ঋগ্বেদায় বলা আছে যে এই যে এনসিয়েন্ট ভেদিক লিটারেচার ঋগ্বেদা, এখানে বলা আছে যে ইন্ডাস রিভারের কথা বলা আছে এবং সেই ইন্ডাস রিভারের কথা বলা আছে। এর থেকে আমরা বুঝতে পারি যে সেই ইন্ডাস রিভার এবং তার ইস্ট সাইডের যে সমস্ত ট্রিবিউটারি ছিল সেগুলোকে নিয়ে একটা এনক্লোজড এরিয়া বা একটা ঘেরা অঞ্চল, এনক্লোজড এরিয়া, সেই জায়গাতেই কিন্তু আর্যরা থাকতো এবং তাদের এই জিনিসটাকে একসঙ্গে কি বলা হয়? সপ্ত সিন্ধু অঞ্চল বা ল্যান্ড অফ সেভেন রিভার, এইটা বলা হয় বা এটা আদি বৈদিক যুগে মানুষরা এইখানে থাকতো। আর পরবর্তী বৈদিক সাহিত্য থেকে আমরা জানতে পারি বা পোস্ট বেদিক লিটারেচার থেকে আমরা জানতে পারি যে সেখানে পরবর্তী বৈদিক সাহিত্যে গঙ্গা, যমুনা, দোয়াব এই সমস্ত অঞ্চলের কথা ডিসকাস করা আছে বা আলোচনা করা আছে এই পরবর্তী বৈদিক সাহিত্যে বা পোস্ট বেদিক লিটারেচারে। এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে পরবর্তী বৈদিক যুগে মানুষরা থাকতো উত্তর বিহারের মিথিলা অঞ্চলে বা বিহারের নর্দার্ন সাইড, যেটা সেখানকার যে মিথিলা এরিয়া, সেইখানে থাকতো পোস্ট বেদিক এজের মানুষেরা। এটা আমরা কিন্তু পরবর্তী বা পোস্ট বেদিক লিটারেচার থেকে আমরা জানতে পারি।
তো এই হচ্ছে তখনকার সময় মানুষদের বাসস্থান, কিভাবে বসতি স্থাপন করেছিল, কোথায় করেছিল, সেইটা হচ্ছে আমি আলোচনা করলাম। এবার আমি বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা বা রাজনীতি সম্পর্কে আলোচনা করব। তা সেই রাজনৈতিক অবস্থা জানতে গেলে আমাদের কিন্তু সেই বৈদিক সাহিত্যের উপরে নির্ভর করতে হয়। মানে ভেদিক এজের পলিটিক্যাল সিচুয়েশন আমাদের জানতে গেলে আমাদের কিন্তু ভেদিক লিটারেচারের উপরেই কিন্তু ডিপেন্ড করতে হয়। এবং বৈদিক সাহিত্য বা ভেদিক লিটারেচার কিন্তু মূলত ধর্মভিত্তিক সাহিত্য বা রিলিজিয়াস লিটারেচার। সেটা আমি আগের দিনই আমি ডিসকাস করেছি বা আলোচনা করেছি যে ধর্ম কিভাবে প্রাধান্য পেয়েছে বৈদিক সাহিত্যে বা ভেদিক লিটারেচারে রিলিজিয়ান কিভাবে কতটা পরিমাণ আছে, ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, সেটা কিন্তু আমি ডিসকাস করেছি। তো সেই ধর্মভিত্তিক সাহিত্য হওয়া সত্ত্বেও এই বৈদিক সাহিত্য থেকেই কিন্তু আমরা তখনকার সময় মানুষদের সমাজ কিরকম ছিল, অর্থনীতি কেমন ছিল, রাজনীতি কেমন ছিল, সেটা কিন্তু আমরা জানতে পারি। তো সেইখান থেকেই বৈদিক সাহিত্য থেকেই আমরা রাজনীতি বা পলিটিক্যাল যে সিচুয়েশন ছিল এটা আমরা জানতে পেরেছি এবং সেটাই এখন আলোচনা করব। তা সেই বৈদিক সাহিত্যে বা ঋগ্বেদে কতগুলো শব্দের উল্লেখ আছে বা ওয়ার্ডের মেনশন করা আছে, সেগুলো কি কি? সেই শব্দগুলি হলো গ্রাম, জন, গণ, বিষ, এই শব্দগুলোর উল্লেখ আছে। প্রথমে আমি গ্রাম মানে কি বলি, এখানে গ্রাম মানে কিন্তু কোনো মানে গ্রামীণ বসতি বা গ্রাম্য যে পরিবেশ তোমরা বোঝো সেটা বলছে না। গ্রাম মানে হচ্ছে কিছু পরিবারে নিয়ে গড়ে ওঠা একটা জনসমষ্টি, মানে কিছু ফ্যামিলি, পরিবার মানে ফ্যামিলি নিয়ে গড়ে ওঠা একটা পিপল গ্রুপ, স্মল পিপল গ্রুপ বা একটা ছোট জনসমষ্টিকে বোঝাচ্ছে কি গ্রাম। এটা ঋগ্বেদে উল্লেখ আছে বা ঋগ্বেদায় মেনশন করা আছে। এছাড়া আমরা কি কি ওয়ার্ড পাই? জন, গণ, বিষ, এগুলো সবই কিন্তু গ্রামের থেকে বড় জনগোষ্ঠী, মানে গ্রামটা একটু ছোট জনগোষ্ঠী ছিল, পিপল, স্মল পিপল গ্রুপ ছিল, মানে কিছু ফ্যামিলি নিয়ে ছিল। আর এই জন, গণ, বিষ এগুলো ছিল গ্রামের থেকে বড়, মানে বড় একটা পিপল গ্রুপ, মানে একটা বিগ পিপল গ্রুপ বা বড় জনগোষ্ঠীকে বোঝায়। এগুলো এই ওয়ার্ডের মাধ্যমে বা এই শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারি। এবং ঋগ্বেদে আরেকটা কথা উল্লেখ করা আছে যে যুদ্ধে জেতা বা লুটপাটের কথা। মানে ঋগ্বেদে থেকে আমরা বুঝতে পারি যে সেই সময় আদি বৈদিক যুগে বা এনসিয়েন্ট ভেদিক এজে তখন কিন্তু মানুষরা যুদ্ধ করতো এবং সেই যুদ্ধ থেকে জিতে বিভিন্ন সম্পদ কিন্তু লুটপাট করে আনতো। যুদ্ধ থেকে বা বিভিন্ন ব্যাটেল থেকে কিন্তু তারা প্লান্ডার করে বিভিন্ন জিনিস লুটপাট করে আনতো। কি প্লান্ডার করে আনতো? গবাদি পশু এবং ঘোড়া। কি? গবাদি পশু এবং ঘোড়া এগুলিরই বেশি লুটপাট করতো। এই গবাদি পশু মানে হচ্ছে ক্যাটেল যাকে বলে, আর ঘোড়া, হর্স এগুলোই বেশি প্লান্ডার করতো যুদ্ধ করে বা ব্যাটেল করে। কোন সময়? আদি বৈদিক যুগে, এনসিয়েন্ট ভেদিক এজে, সেই সময়। এটা আমরা জানতে পারি ঋগ্বেদ থেকে। এবং ঋগ্বেদে রাজা কথাটি কিভাবে ব্যবহার হচ্ছে, মানে রাজার তখন কি পজিশন ছিল, যে কিং ছিল বা রাজা ছিল তার পজিশন বা অবস্থা কি ছিল, এটা আদি বৈদিক যুগে, সেটা আমরা ঋগ্বেদ থেকে জানতে পারি। সেখানে রাজা শব্দটিকে মানে নানা অর্থে ব্যবহার করা হয়েছে। রাজা বলতে বিভিন্ন শব্দে কিন্তু রাজাকে নিয়ে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন ওয়ার্ড। রাজা কথার আক্ষরিক অর্থ বা মেন শব্দ, মেন মিনিং হচ্ছে কি, যে রাজা মানে নেতা বা লিডার। কিন্তু সেই নেতা যখন যে দায়িত্ব সামলেছে বা যে কাজ বা যে রেসপন্সিবিলিটি নিয়েছে সেই অনুযায়ী তার নাম হয়েছে, সেই অনুযায়ী সেই নেতা বা লিডারের নাম হয়েছে। যেমন রাজাকে ঋগ্বেদে বলা হয়েছে কি, রাজাকে বলা হয়েছে বিষপতি বা গোপতি। বিষপতি মানে কি, রাজা হচ্ছে বিষের প্রধান, বা বিষ মানে তো তোমাদের আগেই বললাম যে একটা বড় জনগোষ্ঠী বা একটা বিগ পিপল গ্রুপ। তো সেই বিষের যে প্রধান তাকে বিষপতি বলে, আর তাকেই কিন্তু সেই বিষের প্রধানকেই কিন্তু রাজা বলা হতো। মানে ওই যে বললাম নেতা বা লিডার, তো বিষপতি বলা হতো। আবার কখনো বলা হতো গোপতি। গোপতি মানে হচ্ছে গবাদি পশু বা যে ক্যাটেলের কথা বললাম, সেই গবাদি পশু, সেই গবাদি পশুর যারা প্রভু ছিল বা মাস্টার ছিল তাদেরও কিন্তু রাজা হিসাবেই ধরা হতো, বা এদেরকেই কিন্তু লিডার বা নেতা হিসাবে ধরা হতো। এটা কিন্তু ঋগ্বেদে মেনশন করা আছে বা বলা আছে। এটা আদি বৈদিক যুগে এরকমই রাজার অবস্থান ছিল। এবং রাজা শব্দের সঙ্গে সঙ্গে আরো একটা শব্দের কথা ঋগ্বেদে উল্লেখ আছে, সেটা হচ্ছে বিদত।
বিদত নামে একটা প্রতিষ্ঠান বা একটা ইনস্টিটিউশনের কথা বলা আছে। এই বিদত মানে কি, এই বিদতে রাজা মানে যে লিডার ছিল এবং এই বিশের যে সদস্যরা, এই যে 20 কথাটা এক্ষুনি বললাম যে জনগোষ্ঠী বা পিপল গ্রুপ, তাদের যে মেম্বাররা বা তাদের যে সদস্যরা, তারা কিন্তু এই বিদতের সদস্য ছিল, তারা কিন্তু এই বিদতের সদস্য ছিল বা মেম্বার ছিল। সেই প্রতিষ্ঠানে বা বিদতে কি হতো, এই বিদতে বিভিন্ন যুদ্ধের কথা আলোচনা হতো, কোথায় যুদ্ধ করতে যাওয়া হবে, কি হবে, সেগুলো আলোচনা করা হতো, আর মানে ব্যাটেলের কথা ডিসকাস করা হতো। আর কি হতো, এখানে যে সমস্ত যুদ্ধ থেকে যে জিনিসপত্রগুলো লুটপাট করে তারা আনতো বা যেগুলো প্লান্ডার করে নিয়ে আসতো, সেগুলো কি হতো, ভাগ বাটোয়ারা করা হতো, ভাগ করা হতো, মানে ডিস্ট্রিবিউট করা হতো। এবং সেই ভাগ বাটোয়ারার দায়িত্ব কার থাকতো, রাজা বা নেতা। সেই রাজাই কিন্তু সবার মধ্যে সেগুলো ভাগ করে দিত। মানে এই ডিস্ট্রিবিউশনের যে রেসপন্সিবিলিটি, সেটা কিন্তু ওই রাজা বা যে লিডার ছিল সেই কিন্তু পালন করত, সেই কিন্তু সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিত। এই ছিল ঋগ্বৈদিক যুগ বা আদি বৈদিক যুগে যে রাজার অবস্থান বা রাজার কি পজিশন ছিল, রাজা বলতে কি বোঝানো হতো, সেটা কিন্তু ঋগ্বেদায় এটাই মেনশন করা হয়েছে বা এটাই উল্লেখ করা হয়েছে, এটা আমরা জানতে পারি, এটাই আদি বৈদিক যুগের কথা। আর পরবর্তী বৈদিক সাহিত্য বা পোস্ট বেদিক লিটারেচার, সেখান থেকে আমরা কি জানতে পারি, রাজা তখন কি হয়েছিল বা রাজার অবস্থান কি পরিবর্তন হয়েছিল। পরবর্তী বৈদিক সাহিত্য থেকে আমরা জানতে পারি যে রাজাকে ভূপতি, মহীপতি, নরপতি, এই সমস্ত বা নৃপতি বা নরপতি, এই সমস্ত শব্দ পরবর্তী বৈদিক সাহিত্যে কিন্তু উল্লেখ করা আছে। মানে যে পোস্ট বেদিক লিটারেচারে, সেখানে কিন্তু রাজা বলতে, কিং বলতে কিন্তু এই ওয়ার্ড গুলো মেনশন করা আছে। ভূপতি মানে হচ্ছে জমির মালিক, একটা অঞ্চলের মালিক, তখন জমির মালিকানা হয়। রাজা কিন্তু তখন শাসকে পরিণত হয়, রাজা মানে কিং তখন কিন্তু রুলার হয়ে যায়, তখন কিন্তু শুধুমাত্র লিডার থাকে না, মানে রাজা শুধুমাত্র নেতা থাকে না, কারণ সে একটা জমি মালিকানা পায়, জমির মালিক হয়, তাই আবার একটা ল্যান্ডের ওনারশিপ পায়, তাকে সেই জন্য ভূপতি বলা হচ্ছে। আর মহীপতি মানে হচ্ছে পৃথিবীর পতি, পৃথিবী মানে বিশ্বের পতি, এটাও কিন্তু পরবর্তী বৈদিক সাহিত্যে রাজাকে বলা হতো মহীপতি। আর কি বলা হতো, নৃপতি বা নরপতি, নর মানে মানুষ, পাবলিক, জনগণ, সেই জনগণেরও কিন্তু প্রধান হয়ে যায়, হেড হয়ে যায় কে, এই রাজা, কারণ সে একটা নির্দিষ্ট অঞ্চল দখল করলে কিন্তু রাজা হতে পারতো। তা সেই একটা নির্দিষ্ট অঞ্চল যার মালিকানা সে পায়, যে রাজা হয়, তার সেই অঞ্চলের যে জনগণ ছিল তারা কিন্তু তার আন্ডারে থাকে বা তার আদেশ মেনে চলে। তো এইভাবে কিন্তু তার নাম হয়ে যায় নরপতি বা নৃপতি, রাজাকে নৃপতি, নৃ মানে নর, মানুষের কথা বলা হচ্ছে। তো পরবর্তী বৈদিক যুগে কিন্তু রাজা নরপতিতে পরিণত হয়, ভূপতিতে পরিণত হয়, রাজা শাসক হয়ে যায় এবং রাজার সঙ্গে একটা প্রজার সম্পর্ক তৈরি হয়। রাজা যে নির্দিষ্ট একটা অঞ্চল থাকতে হবে, সে যে শাসন করবে যে জায়গাটা, সেটার মালিকানা থাকতে হবে, তবেই সে রাজা হতে পারবে, এবং সেই অঞ্চলে যে জনগণরা থাকবে তারা তার প্রজা হয়ে যায়, তারা রাজার আদেশ মেনে চলবে। তা রাজা প্রজার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, একটা রিলেশনশিপ তৈরি হয় রাজা এবং প্রজার মধ্যে। এটা পরবর্তী বৈদিক যুগে বা পোস্ট বেদিক এজে কিন্তু এইটা হয়। এবং রাজা যে অঞ্চল শাসন করত তাকে বলা হয় রাজ্য বা কিংডম, তখন ছিল কিংডম হয়ে যায়। এবং প্রথমের দিকে কিন্তু বিভিন্ন উপজাতির নাম অনুযায়ী বিভিন্ন অঞ্চলের নাম হয়, যেমন তোমরা কুরু, পাঞ্চাল, এগুলো নাম শুনেছো বা শুনবে, সেই কুরু, পাঞ্চাল এগুলো কিন্তু বিভিন্ন উপজাতি বা ট্রাইবালদের নাম, জনগোষ্ঠী, এদের নাম। এখান থেকে কিন্তু রাজ্যের ধারণা তৈরি হয় বা কিংডম এটা তৈরি হয়। এবং রাজা ওই অঞ্চলের মালিকানা হতে হবে, নির্দিষ্ট অঞ্চল তার দখলে থাকতে হবে, তবেই সে রাজা হতে পারবে, এবং তার অঞ্চলের যারা জনগণ থাকবে তারা তার প্রজা হবে। এবং রাজাকে মানে শাসন কাজে সাহায্য করার জন্য কিছু কর্মচারী এবং সেনাবাহিনী থাকবে, মানে রাজাকে হেল্প করার জন্য, অ্যাডমিনিস্ট্রেশন যে সিস্টেমটাকে হেল্প করার জন্য তার কিছু এমপ্লয় থাকবে, কর্মচারী বা এমপ্লয় থাকবে, এবং সেনাবাহিনী বা মিলিটারি ফোর্স থাকবে। এবং এই যে রাজা, তার কাজ হবে প্রজাদের সমস্যা মেটানো, প্রজাদের সমস্যা মেটানো, প্রবলেম সলভ করা। রাজার কাজ কি, প্রজাদের প্রবলেম সলভ করা, এটাই রাজার কাজ ছিল। আর প্রজাদের কাজ ছিল রাজার আদেশটা মেনে চলা।
বা রাজার যা সুপ্রিমেসি সেটাকে মেনে চলা, সে যা বলবে সেটাকে মেনে চলা। এটাই ছিল কিন্তু পরবর্তী বৈদিক যুগের রাজা এবং প্রজার সম্পর্ক। এবং রাজা কিভাবে হতে পারতো তখনকার সময় রাজা হতে গেলে তারা কখনো বা যুদ্ধে জিততে হতো, যুদ্ধে জিতে অনেকে রাজা হতে পারতো, ব্যাটেলে ভিক্টরি লাভ করলে তখন সে রাজা হতে পারতো। আর কোন ভাবে? রাজার ছেলে রাজা, বংশানুক্রমিক ভাবে, মানে হেরিডিটারি ভাবে কিন্তু রাজার ছেলে রাজা হতে পারতো। আর কিভাবে হতো? যদি কোনো এই বিশের সদস্য, এই বিশের কথা আমি আগেই বলেছি, ঋগ্বেদের সময় কথা বলছি, সেই বিশের সদস্যরা তারা কিন্তু নিজেদের মধ্যে রাজা নির্বাচন করতো বা রাজাকে সিলেক্ট করতো এই বিশের মেম্বাররা। এইভাবে কিন্তু পরবর্তী বৈদিক যুগে বা পোস্ট বৈদিক এজে সেটা কিন্তু রাজার অবস্থান পরিবর্তন হয়, রাজা কিন্তু তখন শাসকে পরিণত হয় বা রুলার হয়। এবং সেই সময় রাজা পুরোহিতদের পরামর্শ মেনে, পুরোহিত মানে তোমরা জানো যারা পুরোহিত পুজো করে, পণ্ডিত, ব্রাহ্মণ পণ্ডিত, তাদেরকেই পুরোহিত বলা হয়, সেই পুরোহিতদের পরামর্শ বা সাজেশন মেনে তারা যজ্ঞ করত। যজ্ঞ, তার উদাহরণ কিন্তু আমরা পরবর্তী বৈদিক সাহিত্যে, পোস্ট বৈদিক লিটারেচার আমরা পাই। যেমন সেখানে উল্লেখ আছে অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ বা রাজসূয় যজ্ঞ, এই সমস্ত যজ্ঞের কথা কিন্তু উল্লেখ আছে পরবর্তী বৈদিক সাহিত্যে বা পোস্ট বৈদিক লিটারেচারে। এবং রাজা যখন যুদ্ধে যেত তখনও যজ্ঞ করত, আবার যুদ্ধ থেকে যখন জিতে ফিরে আসতো তখনও যজ্ঞ করত। মানে রাজা যখন ব্যাটেলে যেত তখনও মানে যজ্ঞ করত, আর যখন সে সেখান থেকে ভিক্টরি লাভ করে ফিরে আসতো তখনও কিন্তু তারা যজ্ঞ করত। আসলে এই যে যজ্ঞ, এই যজ্ঞ করে রাজা তার ক্ষমতার প্রদর্শন করত বা জাহির করত, তার যে কতটা পাওয়ার সেটাই শো অফ করত এই যজ্ঞের মাধ্যমে। এটা পরবর্তী বৈদিক যুগে কিন্তু হয়েছে, পরবর্তী বৈদিক যুগে বা পোস্ট বৈদিক এজে কিন্তু রাজা এগুলো করত। আর রাজাকে সাহায্য করতো যে কর্মচারীরা, তাদেরকে বলা হতো রত্নিন। এই রত্নিন শব্দটা কিন্তু পরবর্তী বৈদিক সাহিত্যে আছে বা পোস্ট বৈদিক লিটারেচারে মেনশন করা আছে রত্নিন শব্দটা। এই রত্নিন মানে হচ্ছে রাজাকে সাহায্য করতো যে সমস্ত কর্মচারী বা এমপ্লয় যারা রাজাকে হেল্প করতো তাদেরকে বলা হতো। আর এই রত্নিন থেকে পরবর্তীকালে কিন্তু মন্ত্রী কথাটা এসেছে, মন্ত্রী, রাজার যে মন্ত্রী থাকতো সেই কথাটা কিন্তু এসছে এই রত্নিন থেকে। বোঝাতে পারলাম তো কোথা থেকে মন্ত্রী শব্দটা এসেছে? তা রত্নিন থেকে মন্ত্রী এসেছে। আর এই যে পরবর্তী বৈদিক সাহিত্যে, সেখানে কিন্তু বিদত শব্দের আর উল্লেখ নেই, যেটা ঋগ্বেদে ছিল যে প্রতিষ্ঠানের কথা। পরবর্তী বৈদিক সাহিত্যে পোস্ট বৈদিক লিটারেচারে কিন্তু বিদত ওয়ার্ডটার মেনশন নেই। সেখানে কি মেনশন আছে বা সেখানে কি উল্লেখ আছে? সেখানে সভা সমিতির কথা বলা আছে। সভা এবং সমিতি, এই সভা এবং সমিতি এই দুটোই কিন্তু প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন। এই সভাতে কারা অংশগ্রহণ করত? সভাতে অংশগ্রহণ করত বয়স্ক ব্যক্তিরা, মানে এজেড যারা মানুষ পিপল ছিল তারাই কিন্তু সভাতে পার্টিসিপেট করত। আর সমিতিতে বয়স্ক ছাড়া বাকি সবাই পার্টিসিপেট করত, বা এজেড যারা ছিল না বাকি সবাই তারা কিন্তু এই সমিতিতে পার্টিসিপেট করত বা অংশগ্রহণ করত। আর এখানে কি হতো? এখানে বিভিন্ন রাজনৈতিক অবস্থা, তখনকার সময় রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতো, মানে পলিটিক্যাল ম্যাটার নিয়ে ডিসকাস হতো। কোথায়? এই সভা এবং সমিতিতে। এবং এই বৈদিক যুগের কর ব্যবস্থা কেমন ছিল? কর ব্যবস্থা মানে ট্যাক্স সিস্টেম, একদম ঋগ্বেদে একটা বলি বলে একটা শব্দের উল্লেখ আছে, বলি একটা ওয়ার্ড মেনশন করা আছে। এই বলি হচ্ছে এক রকমের কর, এক রকমের ট্যাক্স, যেটা আদি বৈদিক যুগে রাজাকে দিত বা নেতাকে দিত জনগণেরা, রাজাকে জনগণেরা দিত এই বলি বলে একটা কর বা ট্যাক্স। কিন্তু মজার বিষয় হচ্ছে তখন কিন্তু রাজাকে এরা মানে জনগণেরা স্বেচ্ছায় দিত, খুশি মনে নিজের ইচ্ছায় তারা কিন্তু কর দিত। তখন তো রাজা বলতে নেতাকে বোঝানো হতো, আর নেতা বিভিন্ন কাজকর্মে তাদের প্রজাদেরকে জনগণদের সাহায্য করত, তাই জন্য তারা খুশি হয়ে জনগণেরা রাজাকে একটা কর হিসাবে ট্যাক্স দিত বা তাকে বলি বলা হতো। আর পরবর্তী বৈদিক যুগে কিন্তু সেটা বদলে গেল, পরিবর্তন হলো পোস্ট বৈদিক এজে। তখন কিন্তু করটা, রাজাকে কর দেওয়াটা বাধ্যতামূলক হয়ে গেল। মানে রাজা তখন তো ভূপতি, তখন তো নরপতি, যখন তো জমির মালিকানা পেয়েছে, তখন তো মানুষের সে শাসকে পরিণত হয়েছে, পিপলদের রুলার হয়ে গেছে। তো সেই কারণে তখন কিন্তু বাধ্যতামূলক বা কম্পালসারি কিন্তু ট্যাক্স দিতে হতো জনগণদের রাজাকে।
এই হচ্ছে বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগে কর ব্যবস্থা কেমন ছিল, কর ট্যাক্স সিস্টেম কেমন ছিল। তা এই হচ্ছে টোটাল পুরোটাই বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা বা রাজনৈতিক মানে পলিটিক্যাল সিচুয়েশন, এইটা কিন্তু ছিল। এইভাবেই কিন্তু আমরা বৈদিক সাহিত্য থেকে জানতে পারি বা বৈদিক লিটারেচার থেকে আমরা জানতে পারি। এবং তোমরা আশা করি বুঝতে পেরেছো যে বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগে কিভাবে রাজাদের অবস্থান পরিবর্তন ঘটেছে, রাজারা কিভাবে পরিবর্তিত হয়েছে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই বিষয়ে আজকে আলোচনা আমি শেষ করছি এবং আলোচনা শেষে আমি বলবো যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবেই কিন্তু নোটিফিকেশন পাবে। আমি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছি, তাই তোমাদের সাহায্য করার জন্য, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।